জায়গায় ঘুরে বেড়িয়েছি। তো শিক্ষকতা প্রফেশনটা কেমন লাগতো আপনার? সেভাবে নিশ্চয়ই ভালো, নোবেল প্রফেশন। তবে তখন আমরা যে সময় শিক্ষকতা করেছি সে সময় গ্রামে স্কুলে বা অন্যান্য স্কুলেও এত স্ট্রেংথ কম ছিল যে অনেক সময় শিক্ষককে দেখেছি তারা যারা অ্যাবসেন্ট হতেন বিভিন্ন পলিটিক্যাল কাজে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। এটা আমি জানি না কী করে হতেন, কারণ তখন আমি সবে এমএসসি পাস করেছি এবং চাকরিতে ঢুকেছি, এত মাথা ঘামাইনি। অনেকেই আসতেন না স্কুলে, যার ফলে আমি এরকম একদিন হয়েছে যে একটা ক্লাসে হয়তো ভূগোল পড়াচ্ছি, একটা ক্লাসে লাইফ সায়েন্স পড়াচ্ছি, আর একটা ক্লাসে ম্যাথ করাচ্ছি। মানে একই সঙ্গে হয়তো 3টে পিরিয়ড। হেডমাস্টার মশাই এসে রিকোয়েস্ট করছেন, বয়স্ক মানুষ, তিনি এসে রিকোয়েস্ট করছেন যে আপনি যদি এই ক্লাসগুলো একটু ম্যানেজ করে দেন, কারণ এরা বেরিয়ে সব হইচই করবে, ওটা স্কুল ডিস্টার্ব করবে ক্লাসে। তো আমি বললাম যে ঠিক আছে, দেখে দিলাম। আচ্ছা, আপনি পাশেই তো আছে, একটু ম্যাথ করতে দিয়ে আপনি চট করে এখানে যদি একটু ভূগোলটা একটু পড়িয়ে দিতেন। হয়তো ভূগোলটা পড়াতে একটা শিডিউল আমার হয়তো লাইফ সায়েন্সের ক্লাস রয়েছে, বলে ওটা তো নিতেই হবে। তো দেখা গেল যে একই সঙ্গে 3টে ক্লাস, 2টো ক্লাস একসঙ্গে নিয়েছি, এরকম আমার আকছার ঘটতো। তো যাই হোক, সে অনেকদিনের কথা। তারপরে পুলিশে চলে এসেছি, পুলিশের প্রফেশন পছন্দ হলো, আর অনেকগুলো চাকরি পেয়েছিলাম পরপর। কলেজেও পেয়েছিলাম প্যানেলে সব, কিন্তু পরে আমার মনে হলো যে পুলিশ প্রফেশনটা ভালো, আমাকে আকৃষ্ট করেছিল, সেজন্য চলে এলাম। এই যে ধরুন আপনি এই পুলিশি পেশার পাশাপাশি আপনার একটা অন্য পরিচয় রয়েছে, আপনি অত্যন্ত সুলেখক, বিশেষ করে গণকবরের দেশ বসনিয়া, এটা বহু জায়গায় সমাদৃত হয়েছে। আপনি কাজের সূত্রে বসনিয়ায় গিয়েছেন, আরো অন্যান্য জায়গায় গিয়েছেন। এই বসনিয়ায় গিয়ে আপনার অভিজ্ঞতা, সেই স্মৃতিটা যদি আমাদের একটু শেয়ার করেন। বসনিয়া যাওয়াটাও একটা হঠাৎ করে হয়েছে। হঠাৎ করে বলতে সিদ্ধান্ত নিইনি। 2001 সালে আপনারা অনেকে জানেন যে যুবভারতী ক্রীড়াঙ্গন কাণ্ড বলে একটা, অনেকে মাঝে মাঝেই বলেন। তো যুবভারতী ক্রীড়াঙ্গন যে আছে আমাদের এখনো সল্টলেক স্টেডিয়াম, সেখানে একগুচ্ছ বেশ কিছু ক্রিমিনাল লুকিয়েছিল। একদিন হঠাৎ, আমি তখন হাওড়াতে পোস্টেড, হাওড়া থেকে পোস্টিংয়ে খবর পেলাম যে এরা বেশ কিছু ক্রিমিনাল, না এরা না, পলাশ দাস বলেছিল, পলাশ, টোটন চক্রবর্তী, তারপরে নানুয়া, তারপরে মনুয়া, এরকম সব অনেকে ছিল, সব নামগুলো এখন মনে নেই। পেলাম যে কেষ্টপুরে একটা লোকের কাছে খবর পেলাম যে কেষ্টপুরে একজন ক্রিমিনাল, সে হাওড়াতে এসে একটা ইংলিশ মিডিয়ামের স্কুলের বাচ্চা মেয়েকে, বছর 8 মেয়েকে বলছে যে আমি কিডন্যাপ করে নিয়ে যাবো, নাহলে আমাকে এত টাকা দিতে হবে, ভয় দেখাচ্ছিল। তো সেই লোকটি কাঁচের যে টেবিল চেয়ার আছেন সেই ব্যবসা করতেন, আমার মনে আছে, নাম মনে নেই, বাচ্চা মেয়েটারও নাম মনে নেই। তো বললো যে একে যদি না টাকা দেন, 2 লাখ বা 3 লাখ টাকা চাইছিল, বললো যে না দেন তাহলে আমরা এই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাবো। ও বারবার ভয় দেখাচ্ছিল, খুব শঙ্কিত হয়ে পড়ে দোকান টোকান বন্ধ করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর ফোন নাম্বার বন্ধ করে দেয়, করে তারপর তার বাড়িতে চিঠি পাঠিয়ে, মানে কাগজের ডলা পাকিয়ে ছুড়ে দেয় জানলা দিয়ে, বলে যে তোমাকে আজকের 2 দিনের মধ্যে খতম করো। তারপরে ও দৌড়ে আমার কাছে আসে। আসার পর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি যে এই যে ফোন কলগুলো আসছে এগুলো কোনো এক জায়গায় কেষ্টপুর থেকে। তারপরে কেষ্টপুরে রাত্রি রেড করছিলাম, আমার মনে আছে 16 জুন 2001, অনেকদিন আগের কথা। সেখানে তখন রেড করে জয়ন্ত বিশ্বাস বলে একজনকে ধরি। সে আমাদের পুলিশেরই কনস্টেবল ছিল এক সময়। পরে ও সাসপেন্ড হয়ে যায় একটা ডাকাতি করতে গিয়ে, পরে মার্ডারও করেছিল 2খানা। করার পর ওকে আমরা ধরি, বহু কষ্ট করে ধরি। কেউ পরিচয় বলতে চায়নি। রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই রাত্রিতে। ওখানে যে কাউন্সিলর ছিলেন তাকে জাগালাম, তিনি মহিলা, তার হাজব্যান্ডের প্রচণ্ড অসুস্থতা, তারপর তার দেওরকে নিয়ে, আমার মনে আছে পুরো ছবির মতো, আমরা একটা পাইপ বেয়ে ঘরের ছাদের উপরে উঠলাম, নিচে পিছনে গার্ড করে, উপর থেকে দরজা ভেঙে, আমরা উপর থেকে সিঁড়িঘরের দরজা ভেঙে ঢুকে জয়ন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করলাম। করার পর ওকে যখন জিজ্ঞাসা করলাম, ও বললো সল্টলেক স্টেডিয়ামে আমার বাকি সঙ্গী সাথী পলাশ বা এতে নির্দেশেই আমি কাজ করছি, খুব বড় টিম একটা রয়েছে। তো সেই বড় টিমটাকে গিয়ে তখনই ও 3-4টে জায়গা বলেছিল। তো আমরা যেহেতু কেষ্টপুরে ছিলাম, ওখান থেকে সল্টলেক স্টেডিয়ামে গেলাম, অনেক বড় জায়গা, ওখানে ঘেরে ওখানে 16 জনকে আমরা তখন গ্রেপ্তার করি। করার পর ওদের কাছ থেকে আমার মনে আছে 14-15খানা রিভলভার পাওয়া গেছিল, প্রায় 100 রাউন্ডেরও বেশি গুলি, এবং সবগুলো দাগি ক্রিমিনাল। তার কারণ হচ্ছে যে এই 16 জনের বিরুদ্ধে তখনকার দিন 95টা ওয়ারেন্ট পেন্ডিং ছিল। 95টা। তো এই নিয়ে খুব একটা জটিল পরিস্থিতি তৈরি হয়, হইচই, চৌদিক থেকে সব মিডিয়া ফোন করছিল, এই করছিল, নানানভাবে ডিস্টারবেন্স হতে থাকে, নানা ক্রিটিসিজমের মুখে আমি পড়ি। আমি তখন বসনিয়াতে, মানে এতে ইউনাইটেড নেশনসের যে ছিল, তখন আমি অ্যাপ্লাই করি, আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের থ্রু দিয়ে আমি বসনিয়াতে চলে যাই। বসনিয়াতে তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ, আপনি জানেন যে ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়া, প্রথমত FRY তখন ভাঙছে। বসনিয়া, যুগোস্লাভিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, এই সমস্ত ছোট ছোট সার্বিয়া, এইভাবে দেশগুলো
সব ভেঙে যাচ্ছে এবং সেখানে এথনিক কারণে এথনিক ক্লিনজিং শুরু হয়েছে এবং তারপরে ন্যাটো বাহিনী অ্যাটাক করেছে। ওরা যখন এথনিক ক্লিনজিং, স্লোবোদান মিলোসেভিচ যখন অ্যাটাক করে বসনিয়ান যে একটা কমিউনিটি, পার্টিকুলার একটা কমিউনিটির রূপে যখন আক্রমণ চালায়, তারপরে ন্যাটো ওয়ার্নিং দিয়েছে, তারপরে ন্যাটো অ্যাটাক করে। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশের একটা রিকনস্ট্রাকশন হচ্ছিল। হ্যাঁ, কত বিক্ষত। একটা বিল্ডিংকে দেখেছি যে যে 1 ফুট 1.5 ফুট জায়গাও ফাঁকা নেই কোথাও, মানে এত বুলেটের দাগ, একদম বুলেট রিডল মানে কান্ট্রি বলতে পারে। সে অসম্ভব একটা অসম্ভব মানে বালকান যে বিউটি। আমরা যখন যাই, আমার মনে আছে জুরিক থেকে, এখান থেকে আমরা প্রথমে দিল্লি থেকে জুরিক রওনা হলাম, জুরিক থেকে আমরা সারাজেভোতে পৌঁছালাম। তো সারাজেভো যখন উপর থেকে আমরা দেখছি, যখন গ্রাউন্ড লেভেলে আসছে, প্রচুর আইস ভরেছিল, আইসে ভর্তি হয়ে গেছিল ওই সময়। 25শে ডিসেম্বর আমি পৌঁছেছিলাম। আপনার ওই লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল পুরো ছবিটা যেন দেখতে পাচ্ছিলাম ওই উপর। তো তারপরে এত সুন্দর দেশ উপর থেকে, যে বালকান বিউটি বলে, বালকান হিলস, তো এটা এত সুন্দর হতে পারে এটা আমাদের এর মধ্যেই ছিল না। কিন্তু যখন আমি পৌঁছালাম ওখানে, আমরা ভিতরে দিকে দেখলাম যে কি সাংঘাতিকভাবে ক্ষতবিক্ষত এই দেশটা যুদ্ধে। তো যুদ্ধ তো কারোরই কেউই জেতে না, যুদ্ধ সবাই হারে। যুদ্ধতে বলছে এরা জিতে গেছে, এরা হারে। আমি বিশ্বাস করি যুদ্ধতে কেউ কোনোদিন জেতে না, আর যুদ্ধতে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। তো যাই হোক, তো আমরা পিস মিশনে গেছিলাম, পিসের জন্য এবার আমরা রিকনস্ট্রাকশন স্টার্ট করলাম। তো সেখানে বহু অভিজ্ঞতা হয়েছে। তো এইখানকার এই সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন কাণ্ডটাই আমার এনহান্স করেছিল যাতে আমি বসনিয়া চলে যাই, অন্য কিছু নয়। এই যে বসনিয়ায় গিয়ে আপনি লিখলেন এই গণকবরের দেশ বসনিয়া, এই জায়গাটায় লেখার জায়গাটা কিভাবে আপনি আসলেন? হ্যাঁ, লেখা দেখুন, বাঙালি এমন কোনো ছেলে নেই যারা একটু চিন্তা করে বা ভাবনা করে। আমার মনে হয় সব বাঙালি ছেলেই কোনো না কোনো সময় 7, 8, 9 হোক, 10 হোক, কেউ না কেউ কবিতা লেখে, কেউ না কেউ গল্প লেখে, সবকিছুই মানে সবাই লেখে। এটা বাঙালিদের। বইটা তো বিভিন্ন জায়গায় ভীষণ সমাদৃত হয়েছিল। ঘটনা হচ্ছে যে আমি ওই ছাড়াও ক্রাইম থ্রিলার লিখেছি, আপনি জানেন, সানন্দা পত্রিকাতে ধারাবাহিক লিখতাম, কিছু অন্যান্য ছোট ছোট গল্প লিখেছি বিভিন্ন পত্রপত্রিকায়, নামকরা পত্রিকাতেও লিখেছি। আবার সময় পেলে আবার লিখবো। লেখাটা মানে ভেতরের ব্যাপার, ফিলিংস ব্যাপার। এখন সময় পাই না, তাই লেখা হয় না। তবে এখন এইখানে মুর্শিদাবাদে এসে আমি একটা উপন্যাস আগে লিখতে শুরু করেছিলাম, ওটাকে শেষ করব। আরেকটা আমি যেটা লিখছি, যে এখানে মেয়েরা, যে এই মুর্শিদাবাদ জেলাতে মেয়েরা যেভাবে কিডন্যাপিং হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন কারণে অ্যালিওরমেন্টের ফলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বিশ্বাস করে একটা ছেলের হাত ধরে, তারপরে সে বিভিন্ন জায়গায় তাকে বিক্রি করে দেয়, কাজে লাগায়, বিভিন্ন রেড লাইট এরিয়াতে বিক্রি করছে। আমার একটা ছোট্ট ঘটনা বলি যে রানীনগরে আমি তখন এটি কাগজে কাজ করতাম। তো সেখানে গিয়ে দেখেছিলাম ঈদের আগে একটা স্টোরি করতে, যে মা এবং মেয়ে দুজনকেই বিক্রি করে দেওয়া হয়েছে, মানে বিক্রি হয়ে গেছে, পাচার হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বাবা মা আবার জেনে বুঝে যে খুব দরিদ্র বাড়ির কিছু টাকা বিনিময়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে, বলছে যে বিয়ে করে জম্মু কাশ্মীর পাঠিয়ে দিচ্ছে, বিয়ে করে নয়ডা, বিয়ে করে দিল্লি চলে যাচ্ছে। পরে দেখা যাচ্ছে সেই মেয়েটা ভীষণভাবে অত্যাচারিত হয়েছে, ফোন করছে যে আমাকে বাঁচাও, বাবা মাকেই ফোন করছে আমাকে বাঁচাও। তারপরে আমাদের কাছে ছুটে আসছে যে মেয়ে তো আফটার অল, যে তখন বলছে যে আমি তো মানে ভুল করেছি, অন্যায় করেছি, আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি টাকার বিনিময়ে, আপনারা উদ্ধার করে দিন। তো এরকম অনেক ঘটনা হয়েছে, আমরা অনেকে উদ্ধার করেছি। আমরা সবসময় চেষ্টা করি যে একটা মেয়ে যারা বিশেষ করে খুব গরিব বাড়ির মেয়ে, যাদেরকে পাশে দাঁড়াবার কেউ নেই, সাহায্য করার কেউ নেই, সেই সমস্ত মেয়েদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে খুঁজে উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু যারা, যে সমস্ত মেয়ে ভালোবাসার টানে হোক বা যে কোনো কারণে প্রলোভনের ফাঁদে পড়ে নিজে থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে তারপর নিজেরা আবার লুকিয়ে থাকে, অনেক সময় আসতে চায় না। ওইখানে দেখেছি এই জেলাতে 16 বছরের প্রচুর মেয়ে, তারা অন্য ভালোবাসার টানে বেরিয়ে গেছে বাড়ি ছেড়ে একটা কোনো ছেলের সঙ্গে, তারপরে ফিরে আর আসতে চাইছে না। যদি কেউ স্বেচ্ছায় লুকিয়ে থাকে, তাকে খুঁজে পাওয়া, বিশ্বাস করুন, আমাদের এই ভারতবর্ষে যেখানে 120 কোটি মানুষ, সেখানে খুব দুঃসাধ্য ব্যাপার। তবুও আমরা চেষ্টা করি আপ্রাণ, কারণ তার বাবা মার অবস্থাটা আমরা বুঝি, আমরা চেষ্টা করি, কিন্তু সবসময় সাকসেসফুল হই না। তবে 90% কেসে আমরা সাকসেসফুল হই। আপনারা মুখোমুখি অনুষ্ঠানে দেখছেন, আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির। আপনারা কিন্তু যে কেউ কথা বলতে পারেন, পুলিশ সুপারের সঙ্গে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 034822600586। আচ্ছা, ওই যেটা বলছিলেন যে মুর্শিদাবাদের যে প্রেক্ষাপট আপনি লিখছেন, এই প্রেক্ষাপটে কি লিখছেন আপনি? না, আমি যেটা লিখছি যে একটা আমি ছবি করতে চাইছি এই মেয়েদের উপরে, মেয়েদের যে ইলোপমেন্ট হচ্ছে, ইলোপমেন্ট, কিডন্যাপ, না একটা ডকুমেন্টারি ফিল্ম বানাবো। তাতে আমাদের এখানকারই ব্যাকগ্রাউন্ড, মানে একটা অনেকগুলো মেয়ে বিভিন্নভাবে যে কিডন্যাপিং, আবার একটা মেয়ে দেখা যাচ্ছে এরকম হয়, অনেক ফ্রড রয়েছে, তারা তাকে বিয়ে করবে, প্রলোভন দেবে, তারপরে বলছে যে আমার মা তোমাকে দেখতে চাইছে, তুমি সেজে গুজে একটু ভালো করে এসো, গয়না টয়না পরে, যাতে আমার মাকে পছন্দ হয়। অনেক মেয়ে দেখেছি নিজের গয়না নেই,
পাশের বাড়ির বৌদির হয়তো কার মায়ের বা কাকিমা বা পিসিমা কারণে তার ভালো শাড়ি, তার দামি গয়না পরে হয়তো বেরোলো, বেরিয়ে তাকে এবার বলে অমুক জায়গায় দেখা করবে, আমি আমার মায়ের কাছে তোমাকে নিয়ে যাবো। বেরিয়ে টেরিয়ে এলো, সে হয়তো বাসে করে বা রিক্সা চেপে বেরিয়ে এলো, তাকে মোটর বাইকে বসিয়ে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। সেখানে নিয়ে গিয়ে একটা হোটেলে নিয়ে গেল, বলে দাঁড়াও এখানে মা আসবে, তুমি একটু বসো, মাকে নিয়ে। বলে এখানে তো তুমি একা থাকছো, তোমার গয়না টয়নাগুলো এক কাজ করো, সব খুলে দাও, খুলে দিয়ে একটা ব্যাগের মধ্যে রাখো। একটা ব্যাগ দিয়ে দিল, দেওয়ার পর তারপর দেখা গেল যে সেই ব্যাগটা রেখে দিয়ে ওর কাছেই যাচ্ছে জিমা দিয়ে। আবার একটু পরে ঘুরে এলো, কিছু একটা বাহানা করে, কিছু একটা বদমাইশি করে ঘুরে এসে আবার দেখা যাচ্ছে যে না না, তোমার কাছে থাকলে কেউ কেড়ে নেয় যদি, তো আমাকে এটা দাও। দিয়ে মেয়েটাকে একা বসিয়ে রেখে চম্পট দিয়েছে। এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে উদ্ধার করেছি। ইভেন খুব শিক্ষিত মেয়ে যারা স্কুলে পড়ান বা কলেজে পড়ান, তারা যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, বিশেষ করে চাকুরিজীবী যারা মেয়ে, তাদেরকে এখানে ফোন করেছে, ফোন করে বলছে যে আপনি এরকম অ্যাড দিয়েছে আপনার বিয়ের জন্য, আপনি কি বিয়ে করতে রাজি আছেন? নিজেকে অনেক সময় WBCS অফিসার পরিচয় দিয়েছে, কখনো বলেছে যে আমি কলেজের লেকচারার, কখনো দেখা যাচ্ছে সে ক্লাস 6 পর্যন্ত 7 পর্যন্ত পড়েছে, কিন্তু কথা খুব গুছিয়ে খুব সুন্দর করে বলতে পারে। তাকে প্রেমের ফাঁদে ফেলে করে, তারপর হঠাৎ করে একদিন বলবে যে চলো, আমার মা তো তোমাকে দেখতে চাইছে বা খুঁজেছিল, কিন্তু বিয়েটা এই বছরই করতে পারতাম, কিন্তু বিয়েটা এই বছর হচ্ছে না, আমার বাড়িটা একটু ইনকমপ্লিট রয়ে গেছে, কিছু টাকা লোন চেয়েছিলাম, ওটা এই সমস্ত কাগজপত্র চাইছে, গন্ডগোল হয়েছে, লোনটা পাচ্ছি না। মানে সামান্য কিছু, ধরো এরকম লাখ 1.5-2 টাকা, মানে ওর যে মেয়েটির যে ফিনান্সিয়াল কন্ডিশনটা দেখে আর কি বুঝে শুনে তার কাছে সে কত টাকা প্রোভাইড করতে পারবে। দেখা যাবে মেয়েটির কাছে 2 লাখ টাকা আছে, তাকে বলে 1.5 লাখ টাকা খানিক পেয়ে গেলে এই বছরই হয়ে যেত বিয়েটা, ঠিক আছে, ওটার কোনো ব্যাপার না, লোন তো আমার হবেই। তখন মেয়েটা যেহেতু ওর সঙ্গে আগে থেকে একটা সম্পর্ক চলছিল, মেয়েটি তখন ওকে বলে যে না না ঠিক আছে, আমার কাছে তো টাকা আছে, তুমি নিয়ে নাও, আমাকে পরে দিয়ে দেবে, আমরা তো বিয়ে করবোই একসঙ্গে। নিয়ে তারপর দেখা যাচ্ছে সে ফোন টোন বন্ধ করে চম্পট দিয়েছে। এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তারপরে বাল্যবিবাহ, অশিক্ষা, ড্রপ আউট, এগুলো একটা খুব মেজর প্রবলেম এই মুর্শিদাবাদ জেলাতে। তো অনেক ক্ষেত্রে আমরা অনেক সাকসেস পেয়েছি, সেগুলো অদ্ভুত অদ্ভুত গল্প, এক একটা গল্প ধরে ধরে বলি তো দিনের পর দিন এক একটা ফিল্ম হয়ে যাবে। তো সবগুলোকে নিয়ে মানে মেজর যে লাইনগুলো, বিভিন্ন ধরনের যে মেয়েদের যেভাবে ঠকানো হয়, মানে এই ঠকানোটাকে করে আমরা এক ফিল্ম করব, সেই ফিল্মটা গোটা ওয়েস্ট বেঙ্গলেই প্রচার করবো, যাতে মেয়েরা এই লাইনগুলো অন্তত 4-5 ধরনের যে ঠক, যেভাবে কমন প্র্যাকটিস যেগুলো আছে, সেইভাবে যাতে মেয়েরা এফেক্টেড না হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। এই ফিল্মটা আমি এই পুজো শেষ হলেই, লেখা অলমোস্ট শেষ, আমরা লেখা শেষ, স্ক্রিপ্ট শেষ, এবার আমি দেখছি আমরা কারোর সঙ্গে আমি মুর্শিদাবাদেই করবো, কারণ আমি মুর্শিদাবাদেই রয়েছি। মুর্শিদাবাদের মানুষের সঙ্গে কলাকুশলী এখনো ঠিক হয়নি, কোনো একজন প্রফেশনাল লোককে ধরতে হবে। অনেক দেখেছি, আমি অনেক স্কুলে প্রোগ্রাম করতে যাই, অশিক্ষার বিরুদ্ধে, নারী শিক্ষার পক্ষে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচুর স্কুলে আমি করেছি। সেখানে খুব সুন্দর সুন্দর দেখেছি নৃত্যনাট্য, অন্যান্য জিনিস বা নাচ, বিভিন্ন প্রোগ্রামগুলো দেখায় যে ছেলেমেয়েরা, তার মধ্যে অনেকে খুব ভালো দেখেছি যে পারফর্ম করে। কিন্তু আমি একজন প্রফেশনাল লোককে জিজ্ঞেস করলাম যে ওই স্টেজে পারফর্ম করা আর ক্যামেরার সামনে পারফর্ম করার মধ্যে অনেক তফাৎ রয়েছে। হতে পারে যে এখানকার যারা মেয়ে রয়েছে তারা হয়তো সাকসেসফুল হলো, ছেলেরা হলো সাকসেসফুল হলো, আবার কেউ হবে না। কয়েকজন প্রফেশনাল অভিনেত্রী হয়তো নিতে হতে পারে, অভিনেতা অভিনেত্রী, সেটা আমরা দেখবো যে প্রফেশনাল লোক থাকবে এই ফিল্ম মেকিং এর ব্যাপারে, তার উপরে ছেড়ে দেবো। আপনি তো পড়াশোনা করেন, প্রচুর বই পড়েন, তো সাহিত্যের ক্ষেত্রে কোন কোন লেখক আপনার পছন্দের? সব লেখাই পড়ি, আমার বিশেষ করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এখনকার যে যারা লেখেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা আমার খুব ভালো লাগে, বেশ মজার, খুব ইন্টারেস্টিং গল্পগুলো খুব সুন্দর করে, ওর শব্দ চয়নগুলো খুব সুন্দর লাগে, সহজ ভাষায় লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, অন্যান্য সবাই রয়েছেন, আরও অনেকেই আমি পছন্দ করি, সুচিত্রা, তারপরে আছেন আমাদের অনেকেই, আরও বহু আছে। আপনি কি কবিতাও পড়েন? হ্যাঁ, কবিতা কম পড়ি, আমি কম্পারেটিভলি গল্প এবং উপন্যাস এগুলোই বেশি পড়তে ভালোবাসি, কবিতাটাও পড়ি, কম পড়ি কম্পারেটিভলি। আলটিমেটলি আগামী ভবিষ্যতে আপনার কি করার ইচ্ছে আছে, স্বপ্ন কি আছে? স্বপ্ন তো চাকরি করব এখন অনেকদিন, চাকরি করার পর হতে পারে যে আমি লেখালেখি নিয়েই থাকলাম, বা তার সঙ্গে কিছু ডকুমেন্টারি ফিল্ম বানানো, এগুলো করলাম, হতে পারে রাজনীতিও করতে পারি। এখন পর্যন্ত মোট কতগুলি গ্রন্থ আপনার প্রকাশিত হয়েছে? ছোট 2টো বই প্রকাশিত হয়েছে, আর ছোট লেখা যেগুলো সেগুলো অসংখ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো মনে পড়ছে না এখন কত বলতে পারবো। মুর্শিদাবাদ জেলায় এসে বা আপনার এই পুলিশি পেশায় কোনো সুখস্মৃতি যদি আমাদের সঙ্গে একটু বলেন। না, বহু সুখস্মৃতি আছে, কারণ আমরা একটা কেস যে ধরি, যখনই একটা কেউ মার্ডার হচ্ছে বা একটা ডাকাতি হচ্ছে, একটা কোনো মহিলা ধর্ষিত হচ্ছে বা আরও কোনো ধরনের হেনাস ক্রাইম হচ্ছে, তো সেখানে আমাদের কাছে সবসময় খুব চ্যালেঞ্জিং লাগে। প্রত্যেকটা ঘটনা কিন্তু আলাদা, প্রত্যেকটা ঘটনা আপনি যদি দেখেন, কারোর সঙ্গে কারো মিল নেই, কিছু না কিছু আলাদা থাকবে, ডিফারেন্স থাকবে। সেই কেসটাকে দেখে, তাকে তদন্ত করে, পুরো কেসটাকে রিকনস্ট্রাক্ট করে, ওটাকে সাজিয়ে তুলে এবার সুন্দর করে যখন অ্যারেস্ট করলাম বা ধরলাম, নিয়ে এসে
যখন দেখলাম যে হ্যাঁ ওর এভিডেন্সে ও যা বলছে তার সঙ্গে ঘটনা মিলে যাচ্ছে, যখন রিকনস্ট্রাকশন অফ দ্য স্টোরিজ করি, যখন তাকে নিয়ে যাই, সঙ্গে নিয়ে গিয়ে আমরা দেখি যে হ্যাঁ পুরো মিলেছে, ওই কোথা দাঁড়িয়েছিল, এই কোথা দাঁড়িয়েছিল, এই কারণে দাঁড়িয়েছিল, ওর মোটিভ কী ছিল, তারপর দেখা গেলো কিছু যে মালপত্র নিয়ে গেছিলো সেগুলো রিকভারি হলো, যে উইপেন্স ইউজ হয়েছিল সেগুলো রিকভারি হলো, যে এই টোটাল একটা গল্প তৈরি হলো। সব মিলিয়ে একটা ক্রাইম হয়েছে, জঘন্য একটা ক্রাইম। সেই ক্রাইমটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা, কিন্তু তার মধ্যেও একটা গল্প রয়েছে, স্টোরি রয়েছে, এবং টোটাল জিনিসটাকে যখন আমরা আবিষ্কার করছি এবং খুব সুন্দর করে সাজিয়ে ফেলছি, তখন আমার খুব আনন্দ হয়। সেই কেসটাই সাফল্য পেলে, মানে অভিযোগ, হ্যাঁ, এটা বহু কেসে সাফল্য পেয়েছি, একটু বলার অপেক্ষা রাখেন। মনে আছে একটা ছবি, একটা স্টিল ফটো আমার এই মুহূর্তে ভেসে উঠছে, যে মুর্শিদাবাদে আপনি থাকাকালীন এক মহিলা তার মুন্ডুটা একটা পুকুরের জলে ভাসছিল, আপনার মনে আছে বোধহয়? হ্যাঁ, মুন্ডুটা কেটে ফেলেছে নওদা থানাতে। নওদা থানা, এটা আমি আসার আগে ঘটনাটা ঘটেছিল, কিন্তু কেসটা ডিটেকশন হয়নি। আপনি আসার পর সেটা, হ্যাঁ, ডিটেকশন হলো। হ্যাঁ। সেই তারপরে মহিলাকে ডাকলাম, আমরা প্রেস মিট করলাম। সেই মহিলা যে, মানে ওটা আমার কাছে খবরটা ছিল না, একজন মহিলা, একদম বুড়ি বয়স্ক মহিলা, খুব গরিব, সে এসে খুব কান্নাকাটি করছিল, এসে বললো বাবা আমার কেউ নেই, তা আমাকে একটু সাহায্য করবে না, তোমরা তো পুলিশে চাকরি করো, তোমরা চেষ্টা করলেই পারবে। আমি দেখেছিলাম। তো আমি বললাম ঠিক আছে, হ্যাঁ, তারপরে আমি বললাম ঠিক আছে, আপনি যান থানাতে, কালকে আমি যাব বিকাল 5টার সময়, থাকবেন কিন্তু থানায়। তারপর পরের দিন আমি গেলাম, শুনলাম যে ওই মহিলা প্রায় দুপুর 12টা থেকে এসে বসে আছেন। তার কাছে পুরো জিনিসটা শুনলাম, জায়গাটা ভিজিট করলাম, সমস্ত জিনিস তদন্তগুলো করলাম, করে ওই কেসটাকে আমরা ডিটেকশন করলাম। সেই যে ছেলে মেরে মার্ডার করে পালিয়ে গেছিল তারই প্রেমিক আর কি, সেই মেয়েটাকে এক জায়গায় ভুলিয়ে নিয়ে যায়, আরেকটা মেয়েটার সঙ্গে আরেকটা প্রেমিক জোটে, মানে এই ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি একটা ছিল, তার মাঝখানে একটা প্রেমিক, যে প্রাক্তন প্রেমিক, সে তাকে গলাটা কেটে মুন্ডুটা জলে ফেলে দেয়, ডেড বডিটা আরেক জায়গায় ফেলে দেয়। তো এরকম অনেকগুলো ক্ষেত্রে দেখেছি। তো সেই কেসটা আমরা খুব সুন্দরভাবে ডিটেকশন করি এবং ওদেরকে ধরে নিয়ে যখন পুরো কেসটাকে জুড়ে দিলাম, তখন ওর মাও, মানে মেয়েটা মার্ডার হয়েছে, ভীষণ দুঃখিত, কাঁদছে দুঃখে, হাওয়া করে কাঁদছে, কিন্তু একই সঙ্গে তাকে দেখলাম সে ভীষণ একটা আনন্দ পেয়েছে যে যাক, অপরাধীটা অ্যাটলিস্ট ধরা পড়েছে, আমার মেয়েটার আত্মাটা শান্তি পাবে, এই কথাটা বলেছিল, আপনার মনে আছে প্রেস মিটে। খুব হাওয়া করে কাঁদছিলেন, মানে প্রচন্ড বিষাদের মধ্যে একটা জায়গায় একটা তৃপ্তি, বা একটা তৃপ্তি ছিল, একটা স্যাটিসফ্যাকশন, যে যাক এতদিন পরে গ্রেপ্তারটা গ্রেপ্তার হয়েছে, এটা খুব আমার মনে হচ্ছিল। আমাদের ক্ষেত্রেও এটা খুব স্যাটিসফাইং, খুব ইম্পেটাস, এগুলোই আমাদের উৎসাহ যোগায় আর একটা ঘটনাকে ডিটেকশন করে বার করা আর কি। আমরা সবসময় একটা জিনিস বলতো, ভারতবর্ষে বা তার সাপেক্ষে আমাদের রাজ্যেও যে অপরাধীর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই কিরকম একটা ম্যাপটা কিরকম? অপরাধী, বহু অপরাধ হচ্ছে, তার কারণ জনসংখ্যা বাড়ছে, অপরাধীর সংখ্যাও তো বাড়ছে, অপরাধীর সংখ্যাও বাড়ছে, অপরাধের প্যাটার্নগুলো সেগুলো অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি এক ধরনের অপরাধ ছিল তার থেকে অন্য রকম শিফট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। মানুষ সংখ্যা বাড়ছে, মানুষের মধ্যে জিল, মানুষের মধ্যে যে জেলাসি বাড়ছে, মানে ক্রাইমগুলো কেন করে, ফর পার্সোনাল গেন, কি কারণে হতে পারে। প্রথমে এই জিনিসগুলোকে আমরা খুব সহজভাবে অ্যানালাইসিস করি, যে একটা মার্ডার করছে, মার্ডার করার কি মোটিভ হতে পারে, 2-3টে মোটিভ হতে পারে। ফর পার্সোনাল গেন, ফর গ্রাজ, হয় তারপর দেখা গেল তার কোনো ফিমেলিটি, কোনো মহিলা ঘটিত কোনো ব্যাপার হতে, এই 2-3-4টে রিজন আছে। তো সেইখানে আমরা প্রথমে গিয়ে দেখি যে ঠিক মোটিভটা কি ছিল মার্ডারটা, প্রথমে যদি মোটিভটা ধরতে পারি, তারপরে আমরা উল্টো দিকে যদি রিওয়াইন্ড করি, ঘটনাগুলো পরপর জুড়ে দিই, কিছু এভিডেন্স, কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, কিছু ওরাল টেস্টিমনি, কিছু বাড়ির লোকের বক্তব্য, সব শুনে কেসটাকে আমরা আবার সোজা করে রিকনস্ট্রাকশন করে দাঁড় করাই। তো এরকম ধরনের দাঁড় করার পর আমরা কোর্টে চার্জশিট সাবমিট করি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে অনেকটা টাইম লাগছে যে করার জন্য, মানে কেসেরগুলো, মানে সাক্ষীটাকে প্রডিউস করা, তারা বিভিন্ন কারণে ভয়ে আসে না, বা বিভিন্ন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, দিনের পর দিন সমস্যা তৈরি হচ্ছে, কেসগুলো, ট্রায়ালগুলো অনেক খুব দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর হয়ে যাচ্ছে। তখন সাক্ষীরা কি হয়, আগ্রহ হারিয়ে ফেলে। তারপরে কি হচ্ছে, যখন তার বিচার হচ্ছে, তারপরে আগ্রহ হারিয়ে ফেলার পর অ্যাকুইটাল হয়ে যাচ্ছে আসামিরা, সেক্ষেত্রেও অনেকটা কাজ করে যে আমার তো ওই 3-4 মাস যা জেলে থাকবো সেটাই, তারপর তো আর সাজা হবে না, এরকম একটা কারণ। আচ্ছা, অনেক গরিব মানুষকে বলতে শুনেছি যে বিভিন্ন ভাবে তারা অনেক হেনস্থার শিকার হয়েছে, যে আইনটা অনেক সময় তাদের আইনি লড়াই করার জন্য অর্থের প্রয়োজন হয়, উকিলের ধরার প্রয়োজন হয়, একটা অর্থের একটা প্রাসঙ্গিকতা থেকেই যায়। অনেকে ভাবেন যে গরিব মানুষ হলে আইনে হয়তো অনেক সময় বিচার পাবো না, আর্থিক দিক দিয়ে হয়তো যে অভিযুক্ত সে দেখা গেল যে আর্থিক দিক দিয়ে অনেক সচ্ছল, না এই যে আক্রান্ত সে দেখা যাচ্ছে খুব দুস্থ, এইটা অনেকে বলে। আমি গরিব মানুষের মুখে অনেকে না, এটা হচ্ছে দেখুন, এগুলো সিভিল মামলার ক্ষেত্রে হতে পারে, লড়াই করার ক্ষেত্রে, আর যেটা দেওয়ানি ফৌজদারি মামলা, যেটা মানে পুলিশ যেটা লড়ে, তো পুলিশের আমাদের নিজস্ব পিপি আছে, মানে কোর্টে যারা পিপি রয়েছে, তারা প্যানেল পিপি রয়েছে, পিপি রয়েছে, এপিপি রয়েছে, তারাই লড়েন, তাদের জন্য তো আলাদা করে টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্ন নেই, তার জন্য তো সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়।
এই যে মুর্শিদাবাদে এসে কয়েকটা উল্লেখযোগ্য কাজ, তার মধ্যে আমার তো হেরোইন নিয়ে আপনি যেভাবে কাজ করেছেন, এইটা আপনাকে কতটা তৃপ্তি দিয়েছে? হেরোইন দেখুন, ইটস এ মানে হেরোইন ম্যানুফ্যাকচারিং, পেডলিং বা হেরোইন কনজামশন, মানে ইটস এ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিজম আমার মনে হয় সবসময়। সেটা বাংলাদেশের লোক খাক, মায়ানমারের লোক খাক, বা সিঙ্গাপুরে বসে খাক, কি ব্যাংককে বসে খাচ্ছে আমাদের লালগড়া তৈরি হেরোইন, এটা কিন্তু টোটালি একটা আমার মনে হয় যে ইট ইস ক্রাইম এগেন্স্ট হিউম্যানিজম। এটা মানবিকতার বিরুদ্ধে একটা ক্রাইম করছে। সেটা কোন দেশের লোক খাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মানুষ তো খাচ্ছে। এই পৃথিবীর মানুষ যদি হেরোইন খায়, একটা হেরোইনের নেশা যদি ধরে আর কি, তার যে কী যন্ত্রণা, তার কি কষ্ট সে নিজে বোঝে, এবং তার ফ্যামিলি বা তার সারাউন্ডিংসে যারা তার বন্ধুবান্ধব রয়েছে, তার প্রতিবেশী রয়েছে, তারা বোঝে যে একটা হেরোইনের খাওয়ার, যে হেরোইন অ্যাডিক্ট হয়ে গেলে তার কি যন্ত্রণা। এই যন্ত্রণা মানে মারাত্মক যন্ত্রণা আমরা দেখেছি। জাল টাকা বহু ধরেছি আমরা, প্রচুর ধরেছি। 1,25,00,000 টাকা হয়তো জাল টাকা ধরেছি 1.5 বছরে। আমার কাছে 200 কেজি হেরোইন ধরেছি। প্রচুর লোককে অ্যারেস্ট করেছি আমরা। এই যে এই এত রকম ধরুন 2 নম্বরী কাজের সঙ্গে লোকে যুক্ত হচ্ছে কেন? যে হিরোইন তৈরি করছে, হেরোইন পাচার করছে, তারপর ধরুন মানে এরকম নানা রকম জাল টাকা চক্রের সঙ্গে কেরিয়ার হিসেবে কাজ করছে, এটা কি কারণটা কি মনে হয়? শুধু এটা মানে অনেকে কিছুটা এর জন্যই, দারিদ্র্যের জন্যই আছে। দারিদ্র একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট দারিদ্রের সঙ্গে এটাও ঘটনা, অনেকে সচ্ছল অবস্থা হয়ে যাওয়ার পরও সেই জায়গা থেকে ছেড়ে বেরোতে পারছে না। হেরোইন কারবার দেখি যে প্রচুর ইটভাটা করেছে, প্রচুর প্রপার্টি করে নিচ্ছে, হোটেল করেছে, বাস নামিয়েছে, তারপর দেখা যাচ্ছে যে হেরোইনের ব্যবসাটা এত সহজে প্রফিট, এত খুব কুইক এবং এত কাঁচা টাকা এত পাওয়া যায় যে সেই লোকটা সে সামলাতে পারছে না। তারপরও দেখছি সে কন্টিনিউ করছে। আবার অনেকে কী করে, দারিদ্রের কারণে করে। আপনি একটা মানুষ, আপনার 4-5টা বাচ্চা, 2টো বাচ্চা রয়েছে, একটা স্ত্রী রয়েছে, বাড়িতে বাবা মা রয়েছে। আপনি যদি খেতে না পান, আপনার বাচ্চাকে যদি খাওয়াতে না পারেন, মিনিমাম 3টে বেলা আপনি যদি তার মুখে যদি খাওয়া তুলে দিতে না পারেন, তখন বাবা হিসাবে যে আপনার মানসিক কষ্ট হবে, হতে পারে যে সেটার জন্য হয়তো অনেকে ক্রাইম করে। দারিদ্রটা একটা বড় কারণ। এই পিছিয়ে পড়া জেলায় আমাদের অনেক গরিব মানুষ রয়েছে, তবে এখন সরকারের বহু স্কিম রয়েছে, বহুভাবে মানুষ চেষ্টা করছে যে দারিদ্র দূরীকরণের। সেটা আমাদের স্টেট গভর্নমেন্ট প্রচুরভাবে চেষ্টা করছে, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টও চেষ্টা করছে, তাদের বিভিন্ন স্কিম নিয়ে এসেছে। না খেয়ে কোনো মানুষ থাকবে না, অন্যের অধিকার, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গা থেকে আমার মনে হয় ধীরে ধীরে ক্রাইমটা কিন্তু এই ক্রাইম কমে আসবে আমার ধারণা। এখনই হয়তো এখন ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো না, কিন্তু আগামী 10 বছরের মধ্যে এই ধরনের ক্রাইমগুলো, ক্রাইম এগেন্স্ট প্রপার্টি যেগুলো হয়, সেগুলো ডেফিনেটলি কমে যাবে। একটা জিনিস বিষয়ে আমার যেটা মনে হয় যে মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রাম কাতলামারি, একটা সীমান্তবর্তী এলাকা। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, সেখানে ছোট থেকে আমাদের দেখা যে সীমান্তবর্তী এলাকা দিয়ে গরু পাচার হচ্ছে, মানে এটা আনঅফিসিয়ালি যেন একটা অফিসিয়াল বিষয় হয়ে গেছিল। বছরের পর বছর এটা চলছিল, অনেকে এসেছে, কিছু সময়ের জন্য বন্ধ হয়েছে সীমান্তে চোরাচালান, বিশেষ করে গরু পাচার এই জাতীয় চোরাচালান। তো এই জায়গাটা আপনি কিভাবে সাফল্য পেলেন? যে আপনার কি মনে হয় যে আমি সাফল্য পেয়েছি? আমরা, আমার তো মনে হয় যে এখন তো যেহেতু আমি কখনো কখনো গ্রামে যাই, তাতে আমি যেটা জানি যে অনেকটাই মানে প্রায় নেই বললেই চলে। এবং গ্রামের সীমান্তবর্তী এলাকার মানুষ, তারা তো ধরুন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, বিপন্ন, আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া অনেক ক্ষেত্রে। তার মধ্যে সবাই পিছিয়ে পড়া সেটা আমি বলছি না, তো কিছু কাজ নেই, এসব চোরাচালানের সঙ্গে তারা যুক্ত দেখতাম। আমার সঙ্গে ছোটবেলায় যারা পড়তো ক্লাস 4-এ, তারা দেখতাম যে পড়াশোনা ছেড়ে দিল, তারপর রাখালগিরি করতো, তারপর তারা অনেক বড় অনেক পয়সার মালিক টালিক হয়ে গেছে পরবর্তীকালে। তো এই যে সীমান্তে চোরাচালানটা আপনি ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে বন্ধ রেখেছেন, এটা কিভাবে সম্ভব হলো? এইটা দেখুন, মানে আমি তো একটা মানুষ, কিন্তু যে লিডারশিপ আছে, আমি চেয়েছি আমার সমস্ত যারা অফিসাররা রয়েছে তাদেরকে বুঝিয়েছি যে এটা আমাদের করা যাবে না। কেন করা যাবে না তাদেরকে আমি বুঝিয়েছি ভালো করে প্রথমে, যে ট্রান্স বর্ডার ক্রাইমটা বাড়বে। কীভাবে বাড়বে? আপনি যদি এদিকে গরু স্মাগলিং হয়, ওদিকে স্মাগলার এদিকে আসবে, টেররিস্ট চলে আসতে পারে, তার সঙ্গে টেররিস্ট আসতে পারে, তার সঙ্গে ইনফিল্ট্রেশন অফ বাংলাদেশ টাকা হচ্ছে, তার সঙ্গে ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট এসে আছে, এবং সবথেকে বড় কথা, অ্যাক্রস দ্য বর্ডার একটা আপনার তৈরি হচ্ছে, একটা ক্রিমিনাল ক্লাস তৈরি হয়ে যাচ্ছে, ওদিকের লোক এদিকের লোক মিলিয়ে। আর এই লোকগুলো দেখবেন প্রচুর গরু বা মোষকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, একরের পর একর জমির মানুষের ফসল, গরিব মানুষ যারা চাষ করে তারা নষ্ট করে দিচ্ছে। কিন্তু এদের সঙ্গে কেউ লাগার সাহস কেন পায় না? কারণ এদের কাছে অর্থবল রয়েছে, এদের কাছে লোকবল রয়েছে, এরা তাদের কাছে আর্মস, যেহেতু কাঁচা টাকা আছে, ইলিগাল আর্মস কিনছে, ইলিগাল বোমের মশলা কিনছে, বোম তৈরি করছে, সারাদিন বসে গরু স্মাগলিং করছে, ফেন্সিডিল স্মাগলিং করছে, হেরোইন স্মাগলিং করছে, টোটাল একটা ক্রিমিনাল ক্লাস তৈরি হয়ে যাচ্ছে। এবং এটা অন্যান্য ছেলেদেরও খুবভাবে কি ডেট্রিমেন্টাল হচ্ছে অন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে, যে যদি দেখে যে আরে ও তো ক্লাস 4 পর্যন্ত 5 পর্যন্ত পড়ে
4তলা পাকা বাড়ি তুলেছে, দারুণ ভালো একটা গাড়ি, স্করপিও গাড়ি চড়ে, এসি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এইগুলো তখন যে ছোট 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 বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা স্কুলে পড়ছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের পড়ে কি আছে যারা রাইট, এটাই আর কি, এটাই হচ্ছে। আপনার তো গতকাল বিএসএফ এর সঙ্গে মিটিং করলেন, তো এই যে সীমান্ত এলাকায় যে বিএসএফ থাকে ওপিতে, তো সেই সংখ্যাটা কি খুব মানে স্বাভাবিক, মানে এইটা কি না? দেখুন, বাড়ানো আমাদের আপনি নিশ্চয়ই দেখেছেন যে মুর্শিদাবাদে আপনিই বললেন যে বহুদিন ধরে কখনো বন্ধ হয় কখনো চালু হয়, কিন্তু আমরা আমি গত বছর ফেব্রুয়ারি মাসে জয়েন করি 2012 সালে, তারপর থেকে ধারাবাহিকভাবে চেষ্টা করে গেছি। আমার কিন্তু মানুষের লোক সংখ্যা বাড়েনি, পুলিশের সংখ্যাও রাতারাতি বেড়ে যায়নি, বরং কমে গেছে, অফিসারও যা ছিল তাই রয়েছে, কিন্তু সেইটা দিয়েই তো চেষ্টা করছি। চেষ্টা সবসময় চেষ্টা করতে হবে মানুষকে। আমি পারবো না, এটা হবে না, এতে স্ট্রেংথে পসিবল নয়, এটা বলে যদি আমি হতোদ্যম হয়ে বসে থাকি তাহলে কিন্তু এটা সম্ভব নয়। আমি কি করছি, সবসময় চেষ্টাটাই কন্টিনিউ করে গেছি, এবং আমার যে চেষ্টাটা সেটা আমার সাবঅর্ডিনেট অফিসারদের মধ্যে আমি পার্কুলেট করতে পেরেছি, ঢোকাতে পেরেছি। দেখো আমরা এটা চাইছি, দিস ইজ আওয়ার প্রায়োরিটি। শুধু ওইটা প্রায়োরিটি নয়, আমার অনেকগুলো প্রায়োরিটি ছিল। আপনি দেখুন মুর্শিদাবাদ জেলাতে যে কোনো কারণে ছোটো ছোটো কারণে মার্ডার হয়। এই বহরমপুর টাউনে আপনি দেখবেন যে 2 মাসে 3 মাসে একটা করে, যদি আপনি হিস্ট্রি দেখেন, আমি হিস্ট্রি দেখেছি বহরমপুর টাউনের, যেখানে 2 মাস 3 মাস পরে একটা মার্ডার, দিনের বেলা মার্ডার, সন্ধ্যাবেলা মার্ডার, দুপুরে মার্ডার করে ফেলে দিল, শুনশান, সব দোকানপাট বন্ধ, অদ্ভুত একটা পরিস্থিতি। তারপরে মারামারি, যখন তখন একটা রায়োটিং শুরু হয়ে গেল, গন্ডগোল শুরু হলো, বিভিন্ন সমস্ত লোক বসে আছে মিউট, কারো কিছু বলা নেই, কোনো মুখের ভাষা নেই, কারণ তারা সাধারণ মানুষ। তো সেগুলো তো মেনে নেওয়া যায় না, সেগুলো আমরা বন্ধ করতে পেরেছি। বহরমপুরে এখন শান্তি শৃঙ্খলা অনেক ভালো রয়েছে। বহরমপুর টাউনে দেখবেন কোনো রাজনৈতিক মার্ডার বা কোনো রাউডি যে মার্ডার হয়ে আছে বা কোনো রাউডিজম করছে বা কিছু করছে, তোলাদায় করছে, কিছু করছে, সেরকম ধরনের এটা কিন্তু নেই। যেটা নিশ্চয়ই আপনি যদি বহরমপুরের মানুষ হন, আপনি নিশ্চয়ই মনে করতে পারেন যে কয়েক বছর আগে কি ছিল, এখনকার পরিবর্তন কি এসে। এটা নিশ্চয়ই অনেক মানুষও সহযোগিতা করেছেন, প্রচুর মানুষের সহযোগিতা, প্রচুর রাজনৈতিক দলের নেতারা আমাদের হেল্প করেছেন, যারা সমাজের সচেতন মানুষ তারা এগিয়ে এসেছেন, হেল্প করেছেন, খবর দিয়েছেন আমাদেরকে। সবথেকে বড় কথা, মানুষের যে সাপোর্ট আমাদের কাছে সবসময় দরকার হয়। আমরা যে কোনো কাজ করি, মানুষ যদি সাপোর্ট করেন তাহলে সেই কাজটা আমরা খুব ভালোভাবে করতে হবে। মানুষের সাপোর্ট করেছে যে ইয়েস, এটা বন্ধ হওয়া দরকার, এনাফ ইজ এনাফ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে খুনোখুনি কমে গেছে, ক্রাইম এগেন্স্ট প্রপার্টি, মাঝে মাঝেই ছিনতাই হতো, মাঝে মাঝেই ডাকাতি হতো, এখন শোনেন ডাকাতি হয় খুব কম, ডাকাতি হয় না, ছিনতাই হয় না, মেয়েরা এখন নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। এখন দেখবেন এই পুজোর মরশুম, আমি এখানে বসে আছি, আমি নিশ্চিন্ত যে আমার অফিসাররা দে আর অন ডিউটি, দে আর অন দ্য রোড। যতক্ষণ পর্যন্ত আজকে থাকবে 1টা 2টো আমার ইনস্ট্রাকশন আছে, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েরা ঘুরবে, বাড়ির স্ত্রীরা বউরা ঘুরবে, মায়েরা ঘুরবে, মেয়েরা ঘুরবে, বোনেরা ঘুরবে, তাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কেউ বলে দেয়নি, এটা আমাদের ভেতর থেকে এসেছে, এটা আমাদের ডিউটি, আমাদের করতে হবে। এবং আমরা গোটা জেলা জুড়ে 27টা থানা জুড়ে এই একই পলিসিতে চলছি, এবং সবাই কিন্তু রাস্তার উপরে আছি। আমিও রাস্তার উপরে আছি, আমার যে একদম জুনিয়র মোস্ট র্যাঙ্কার অফিসার বা কনস্টেবল যারা আছে তারা প্রত্যেকে রাস্তায় রয়েছে। আপনারা দেখছেন মুখোমুখি অনুষ্ঠানে, আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর 2টি প্রশ্ন এসপি সাহেবকে করব। এটা হলো যে এই যে ক্রাইম বাড়ছে, এই বাড়ার ক্ষেত্রে যারা বিভিন্নভাবে ধরুন, আমি বলবো মুর্শিদাবাদে ক্রাইম কমছে, আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝাতে পারি যে ওভারঅল সোসাইটিতে স্বাভাবিকভাবে সোসাইটি বাড়ছে। সেই জায়গা থেকে অভিভাবকদের তাদের সন্তান সন্ততিদের যাতে মানে ক্রাইমের সঙ্গে জড়িয়ে নেওয়া যায়, সে বিষয়ে কি ধরনের সচেতনতা নেওয়া দরকার? নিশ্চিতভাবে তার বাবা মা কেমন আচার আচরণ করছে, বাবা মা কেমন আচার আচরণ করছে, বাবা মার যে মেন্টাল রিফ্লেকশনটা, বাবা মার যে অ্যাক্টিভিটি তার ছেলের মধ্যে নিশ্চয়ই ইমবাইব করবে, বুঝতে পারছো? এটা একদম খুব ভীষণভাবে ফ্যাক্টর। অনেক বাবা মা আছে যে তুমি বাড়িতে পড়তে যাচ্ছে, স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় পড়তে যাচ্ছে, বাইরে খুব বেড়াতে যাচ্ছে, যখনই যাচ্ছে তাকে বাবা মারা আগলে রাখে, তাকে বোঝায়, তাকে ব্রিফ করে যে এটা করা যাবে না, এটা করো না, এটা করো, এটা করো না। এই যে ডু অ্যান্ড ডোন্টস, এটা খুব ভালোভাবে বাবা মারা বোঝায়, এবং সেটাকে শুধু বললে হবে না মুখে, নিজেকেও করে দেখাতে হবে। কারণ বাচ্চা ছেলেরা, একটা বাচ্চা যখন থাকে তার বাবা মা তার কাছে কিন্তু আদর্শ সবসময়। একটা আমি যখন বাচ্চা ছিলাম, আমার বাবা তখন আমার কাছে একটা আদর্শ, আমার মা তখন আমার কাছে আদর্শ, বুঝেছেন? তো আমরা বাবা মাকে দেখেই কিন্তু শিখি, তারপরে আমাদের যখন জ্ঞান বুদ্ধি বাড়ে আস্তে আস্তে করে নিজের মতো করে আমরা তৈরি করি। কিন্তু ছোটবেলা থেকে যে ক্যারেক্টার মানুষের তৈরি হয় সেটা কিন্তু বাবা মা বাড়ি থেকেই তৈরি হয়ে যায়। বাবা মা বা কাকা কাকিমা বা তার দাদা দিদি যারা বড় আছে তাদের কাছ থেকেই কিন্তু একটা ছেলের বেসিক যে মানসিক গঠনটা ওখান থেকে তৈরি হয়। আপনার ছোটবেলায় এক মুহূর্তের জন্য ফিরে যেতে চাই, যেহেতু আজকে মহাষষ্ঠী, আপনার ছোটবেলায় স্কুল লাইফে এই দুর্গাপুজোর সময় আপনার কিরকম কাটতো, কিরকম অনুভূতি ছিল? দারুণ ছিল। আমরা দুর্গাপুজোর সময় বলে একদম পড়াশোনা বন্ধ করতাম, সকালে হয়তো একটু পড়াশোনা করতে হতো। হ্যাঁ, নমস্কার।
হ্যালো হ্যালো, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, ছোটবেলায় পুজোর সময় আপনার পড়াশোনা করতাম, কিন্তু ছোটবেলা থেকে আমার দিদি ছিল, আমার আরো জ্যাঠতো দিদি, জ্যাঠতো দাদা এরা ছিল। এর সঙ্গে আমরা যেই শেষ হলো পঞ্চমী দিন থেকেই, মানে যখন থেকে ঠাকুর তৈরি হচ্ছে, খড় দিয়ে প্রথমে যখন বাঁধা হচ্ছে, দড়ি দিয়ে খড় দিয়ে বাঁধছে, তারপরে আস্তে আস্তে করে মাটি লেপছে, আমরা প্রত্যেক দিন গিয়ে দেখতাম যে একটা ঠাকুরের যে খড়ের জিনিস ছিল সেটা আস্তে আস্তে করে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে মাথাগুলো আলাদা জায়গায় সব করছে, তৈরি করছে। ওই জিজ্ঞেস করতাম এটা এই মাথাটা কার? তখন যে এটা হচ্ছে কার্তিকের, এটা হচ্ছে লক্ষ্মীর, এটা সরস্বতী, এটা হচ্ছে গণেশ সুরওয়ালা। হ্যাঁ, তো এগুলোকে দেখে ভীষণ মানে একটা অদ্ভুত একটা ফিলিংস হতো। তো দেখতাম যে এগুলোকে নিয়ে আবার ওর মধ্যে লাগাচ্ছে। প্রত্যেকদিন গিয়ে দেখতাম, দেখি আজকে কতটা এগিয়েছে। প্রত্যেকদিন দৌড়ে দৌড়ে গিয়ে স্কুলের শেষে ওই প্যান্ডেলের কাছে গিয়ে দেখে তারপর বাড়ি ফিরতাম। তারপর ওইটা দেখতে 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 একটা সুন্দর একটা রূপ নিল, রং টং পরালো, শাড়ি পরালো, গয়না পরালো, 10টা হাত, হ্যাঁ, তো দশভূজা মায়। তো সে নানা রকমভাবে আমার দেখে খুব ভীষণ ভালো লাগতো। আর সন্ধ্যা হলেই আমরা পুজোর সময় বেরিয়ে পড়তাম, আমার মনে হয় 10টা 11টা 12টার সময়। নমস্কার। হ্যাঁ নমস্কার, একটা জিনিস বলুন, যে আজকে ষষ্ঠী পুজো শুরু হচ্ছে, জেলাবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি জেলাবাসীকে এটাই বলবো যে নিশ্চিন্তে পূজা উপভোগ করুন, আমরা আপনার সঙ্গে আছি। আজকে মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি। সমস্ত ধর্ম জাতি নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, সবাই আমরা পুজোটাকে উপভোগ করছি। আপনারাও করুন। আপনারা যতক্ষণ থাকবেন রাস্তায়, আমরাও ততক্ষণ থাকবো। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, কিন্তু নিজে সবার সময় সচেতন থাকবেন, সজাগ থাকবেন। একা একা, বিশেষ করে মেয়েদের, কোনো জায়গায় চলে যাবেন না, কোনো অপরিচিত ছেলের সঙ্গে, অপরিচিত মানুষের সঙ্গে যাবেন না। একসঙ্গে দলবদ্ধভাবে থাকুন, পূজা দেখুন, আনন্দ করুন। এবং সবাইকে বলবো একটা কথা, যে কোনো ধরনের যে আইন যেগুলো আমাদের দেশে আছে, সেই আইনগুলো মেনে চলুন এবং আইনটাকে কোনোভাবে ভাঙবেন না। অনেকে দেখবে খুব জোরে জোরে মাইক বাজাচ্ছে, হঠাৎ মদ খেয়ে রাস্তায় নাচানাচি শুরু করে দিল। অন্যদের হ্যাঁ, মোটর বাইক খুব বেশি ড্রিঙ্ক করে মোটর বাইকে করে বসে খুব স্পিডে মোটর বাইক চালাচ্ছে। আপনার যে অ্যাক্টিভিটি, আপনি সবসময় দেখুন যে আপনি যে অ্যাক্টিভিটি করছেন তাতে অন্য মানুষ কতটা ক্ষুব্ধ হচ্ছে বা অসন্তুষ্ট হচ্ছে, সেটা কিন্তু মনে হয়। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বলছি যে আমি একটু কথা বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন? অনুগ্রহ করে আপনার নামটা বলবেন, কোথা থেকে বলছেন? আমি শাকিল আহমেদ বলছি, আমি চিন্তা থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, এসপি সাহেবকে বলুন আপনার কি বলার রয়েছে। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার। আমি আপনার খুব পছন্দ আমার, তো মানে আপনার একটা যদি আমি পুলিশ হতে যাই তো আপনি কি করতে হবে স্যার? আপনার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আপনি টেলিভিশন থেকে সাউন্ডটা মিউট করে দিন। শুনতে পাচ্ছি না। হ্যাঁ এবার বলুন, এবার বলুন। আমি বলছি স্যার, আপনার কথা যদি স্যার আমি পুলিশ হতে চাই তাহলে আমাকে কিভাবে? কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা এসপি সাহেব, আমাদের এই 6 দিন বয়সের চ্যানেল, সদ্যজাত চ্যানেল, মহালয়ার দিন উদ্বোধন হয়েছে, আত্মপ্রকাশ হয়েছে বলতে পারেন, তার ডাকে আপনি এসেছেন। আমাদের চ্যানেলের উদ্দেশ্যে, আমার চ্যানেল দর্শকদের জন্য আপনি কি বলবেন? আপনাদের চ্যানেলকে আমি একটা বলবো, চ্যানেলে যারা কলাকুশলী রয়েছেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন এবং যারা ভিউয়ার্স, সবাইকে আমি অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা দেখেছি গ্র্যাজুয়ালি, আমরা যখন ছোটোবেলায় টেলিভিশন দেখতাম, খবর কাগজ পড়তাম, সবসময় মনে হতো যে ছাপার অক্ষরে বা নিউজ রিডারের কাছ থেকে যা পাচ্ছি সেটাই ঘটনাটা সত্যি। কিন্তু যখন আস্তে আস্তে করে বড় হলাম, পুলিশের চাকরি করছি, এখন দেখছি যে মিডিয়াতে যে খবরগুলো বেরিয়ে যাচ্ছে, খবর কাগজে যে বেরিয়ে আসছে বা টেলিভিশনে যা দেখাচ্ছে বা যেভাবে প্রজেক্ট করছে, যেভাবে অন্যান্য জিনিসগুলোকে ফ্যাব্রিকেট করছে, এটা কখনোই সত্যি নয়। মানে আপনি আজকে মোহনবাগান 4-0 গোলে সালগাঁওকারকে হারিয়েছে, কি মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা আর 2-2 গোলে ড্র হয়েছে, এইটা সত্যি। কিন্তু বাকি যে লেখা, বাকি যে পরিবেশন করা, টিভিতে যেটা দেখছি, খেলাটা ভিউ করছি বা ক্রিকেট খেলা দেখছি, সেটা সত্যি। কিন্তু যেভাবে স্টোরিগুলোকে ন্যারেট করা হচ্ছে, যেভাবে এক্সপ্লেন করা হচ্ছে, যেভাবে প্রজেক্ট করা হচ্ছে একটা ঘটনাকে, সেটা সত্যি নয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিস্টর্টেড, ফ্যাব্রিকেটেড। কিছু সত্যতা নেই তা বলছি না, নিশ্চয়ই সত্যতা আছে। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি ভগবানগোলা থেকে আমিনুল ইসলাম বলছি। হ্যাঁ বলুন বলুন, আমাদের সঙ্গে এসপি সাহেব রয়েছেন। এসপি সাহেবকে প্রথমে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। বলছি আপনি আসার পরে মুর্শিদাবাদে গরু পাচার চক্র এবং ধাড়ি চক্র এবং লালগোলা থেকে অনেক হিরোইন পাচারকারীকে ধরেছেন, এই বিষয়ে
আপনি একটু বলেন, আমরা শুনতে পাচ্ছি। কারণ আপনার আসার পর থেকে আমরা খুব ভালো লাগছে কি এরকম একটা পদক্ষেপ নিয়েছে আমাদের নতুন নতুন বলতে এখনো প্রায় 2 বছর হতে চললো। তো এই বিষয়ে আপনার কাছে আপনার মতামত একটু জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এসপি সাহেব বলছেন আপনার প্রসঙ্গে এসপি এটা 2 বছর হয়নি, আমার 1 বছর 7 মাস হয়েছে। আপনি যেটা বললেন, এটা আমাদের কাজের মধ্যেই পড়ে। আমরা চেষ্টা করছি, আমি বলছি না যে আমরা হেরোইন অ্যাবসলুটলি বন্ধ করেছি, গরু পাচার অ্যাবসলুটলি বন্ধ করতে পেরেছি, ক্রাইম এগেনস্ট প্রপার্টি অ্যাবসলুটলি বন্ধ করতে পেরেছি, কিন্তু অনেকটা সাফল্য পেয়েছি, এটা সব মানুষ বলবে। আমরা আরও কাজে চেষ্টা করে যাচ্ছি। আপনারা যে উৎসাহ দেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লোক আমাদের তারিফ করেন, সেটাই আমাদের কাছে খুব উৎসাহ ব্যঞ্জক এবং সেটাই আমাদের ইম্পেটাস। আমরা নেক্সট আরেকটা ভালো কাজ করার জন্য সবসময় এগিয়ে যাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যেটা বলছিলেন যে এই সংবাদ মাধ্যমের একটা ভূমিকা নিয়ে এবং আমাদের চ্যানেলের উদ্দেশ্যে। না, আমি বলছি যে এই কথাটা মাঝখানে কেটে গেল। আমি বলছি যে এই ধরনের সাংবাদিক দরকার নেই। আসল ঘটনা তুলে ধরুন, যেটা ভালোকে ভালোভাবে প্রজেক্ট করুন, যে ঘটনাটা যেভাবে ঘটেছে সেইভাবে প্রজেক্ট করুন। রং চং চড়ানো বা ডিস্টরশন করা, এই জিনিসগুলো যেন না হয়, তাহলে সাংবাদিকতার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। কারণ অনেকটা আমরা দেখবেন যে একটা চ্যানেল যা দেখাচ্ছে তার আরেকটা চ্যানেল দেখা যাচ্ছে যে একই খবর দেখাচ্ছে অন্যরকমভাবে, তো আরেকটা চ্যানেল, আরেকটা 3 নম্বর চ্যানেল সে দেখাচ্ছে আরেক রকমভাবে। তো এই একই খবর, একটাই ঘটনা, সেটাকে বিভিন্নভাবে লোক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছে। মানে সবাই দেখছি যে সেই আমরা যে বলতাম না অন্ধের হাতি দর্শন, কেউ বলছে হাতিরা সুরের এর মধ্যে দড়ির মতো লেজটা ধরে বলছে, কেউ বলছে থামের মতো পাটা ধরে, কেউ সুরি বলছে সাপের মতো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শেখপাড়া থেকে আহ্বান করছি। হ্যাঁ বলুন রাউল সাহেব, বলুন। আমাদের সঙ্গে এসপি সাহেব রয়েছেন। হ্যাঁ, এসপি সাহেবকে আমরা প্রশ্ন করছি যে আমরা অনুষ্ঠানে দেখেছি, ক্লাবে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, কথা শুনেছি ছেলেরা, কিন্তু মেয়েরা আজকে ঘর থেকে এবং ছেলেরা আজকে ঘর থেকে, স্কুলের ছাত্রছাত্রীরা ঘর থেকে অনেক মূল্যবান কথা শুনলো, বা এর জন্য যে সবসময় ব্যবস্থা করার জন্য সবসময় রাজীব ঘোষ, সেই সঙ্গে এসপি সাহেবকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে একটা প্রস্তাব রাখছি, হ্যাঁ বলুন। কাগজের মাননীয় এসপি সাহেব খুব সংস্কৃত মানুষ, সেই সঙ্গে প্রকৃতি প্রিয় মানুষ। যখন তিনি বহরমপুরে এসেছিলেন তখন তিনি বীরভূম বা শান্তিনিকেতন থেকে এসে এই বহরমপুরকে সাজানোর জন্য অনেক কিছু ব্যবস্থা নিয়েছিলেন। এখন আমরা সেই বহরমপুর কিভাবে পেয়েছি এইটুকু বলবেন। আর আপনার কাজটাকে আরো সুন্দর করার জন্য যদি প্রতি থানাতে 3 মাস অন্তর বা 6 মাস অন্তর সাধারণ মানুষকে নিয়ে কথোপকথন করেন, তাহলে মনে হয় অনেক উপকার লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো কাজ করছেন, মানুষ আপনার পিছনে আছে, আমরাও আছি। ধন্যবাদ রাউল সাহেব, ফোন করার জন্য ধন্যবাদ। এসপি সাহেব আপনার কথা প্রসঙ্গে বলছেন, উনি যেটা বলছেন যে 3 মাস পর বিভিন্ন থানায় পুলিশ সুপার গিয়ে যদি, এটা একটা ভালো প্রস্তাব, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এটা ভালো প্রস্তাব, আমরা নিশ্চয়ই ভেবে দেখব। আমরা একটা বহরমপুর টাউনে একটা করেছিলাম, বহরমপুর স্পিক্স বলে একটা প্রোগ্রাম করেছিলাম, সেই নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছিল, তারপরে আমরা করতে পারিনি, কিন্তু এটা আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি, আমরা নিশ্চয়ই করব। আপনার সাজেশনের জন্য ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠান এখনই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন পুলিশ সুপার হুমায়ুন কবির। আপনারা চোখ রাখুন সবসময়।